আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পরে হলো আমাকে আপনি মনে করছেন অনেক এবং ধন্যবাদ। আপনি অনেক আমার বক্তব্য মানুষকে শোনাবার চেষ্টা করছেন। আমি অনেক অনেক আপনাকে ধন্যবাদ দিলাম। যারা শুনছেন তাদেরকে আমার সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। শুরুতেই বেশ কয়েকটা প্রসঙ্গে কথা বলব আপনার সাথে। শুরু করতে চাই যে একদম এখন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে ব্যাপারটা মোটামুটি বিএনপির দলীয় সূত্রে খোঁজখবর পাওয়া যাচ্ছে। গণমাধ্যমগুলো সেই তথ্যই জানাচ্ছে। আ কেমন আপনি দলের ভেতরের মানুষ, আবার ঠিক দলীয় বক্তব্যের বাইরেও আপনি কথা বলেন। ফলে আপনার কাছ থেকে জিজ্ঞাসা, কেমন হলো এই সিদ্ধান্ত? এই সাথে আমরা শুনেছি আরো বিএনপির সিনিয়র নেতাদের নামও শোনা গেছে। এখন অবশ্য সেখান থেকে মির্জা ফখরুলের নামটা উঠে আসছে। আলোচনায় ছিল ডক্টর ইউনূসের নামও। আ আ সেটি আসলে বিএনপির ভেতরে আলোচনা ছিল কিনা? কোথা থেকে এসেছিল সেই প্রস্তাবটা? নাকি এটা শুধুই গুঞ্জন ছিল? আপনি কতটা জানেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো ফাইনাল হয়ে গেছে এই কথাটা আমি বলতে পারছি না। আমি দলের ভিতরের মানুষ হিসাবে। তবে আমিও আপনার মতোই শুনছি বা কিছু কিছু জানতে পারছি যে আমাদের দলের মহাসচিব, যিনি দীর্ঘদিন যাবত একজন ত্যাগী নেতার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে যিনি গত 15টি বছর পার করেছিলেন, সেই মানুষটি অত্যন্ত সাদা মনের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, জনাব ফখরুল ইসলাম আলমগীর। আমিও শুনছি উনি প্রেসিডেন্ট হতে পারে। উনি যদি প্রেসিডেন্ট হয়, আমার কথার মধ্যে যে কথাটি ছিল, আমার আকাঙ্ক্ষার মধ্যে, আমার সেই আকাঙ্ক্ষাটি পূরণ হবে। কারণ আমার আকাঙ্ক্ষা ছিল আমাদের দলের যে কোনো একজন ত্যাগী এবং সিনিয়র নেতা, রাজনীতিবিদ বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, এটা ভালো হোক। জি। আর জনাব ইউনূস সাহেবের নামটা আমি স্ট্রেটলি ডিনাই করেছিলাম দলের মধ্যে থেকে, যে ইউনূস সাহেব হলে উনি যেমন গত 15 মাস 18 মাস সর্বনাশ করেছেন দেশে, শুধু শুধু অর্থনীতিতে না, রাজনীতিতে, সমাজে, সংস্কৃতিতে এবং বিশ্বাসে সারা দেশকে যেমন ধ্বংস করেছে, ইউনূস হওয়ার অর্থ হলো এদেশ আগামীতে ধ্বংস হয়ে যাবে। কাজে আমি কোনো সময় জনাব ইউনূস সাহেবের পক্ষে ছিলাম না এবং দল তাকে কোনো কারণেই করবে বলে আমি মনে করতাম না বা এখনো করি না। জি, স্পষ্ট। এখন আবার দেখা যাচ্ছে, ১ম দিকে আমরা শুনেছিলাম যে জামায়াত বা বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেবে না। যেহেতু আ মানে জয়ী হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেটা জানা সত্ত্বেও এখন দেখা যাচ্ছে কর্নেল অলিকে আম মনোনয়ন দেয়া হয়েছে বা প্রার্থী করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। আ এটার পেছনে কোনো ব্যাখ্যা আছে বা ব্যাখ্যা খুঁজে পান যে জয় হবে না বা জয়ের কোনো সম্ভাবনা নাই, তবুও আসলে প্রার্থী করা কেন? আপনাকে আমি আবারও বলছি, যে কোনো নির্বাচনে কন্টেস্ট করার অধিকার যদি তার নির্বাচনী যোগ্যতা থাকে, তবে তার বাদ সে দলের করার অধিকার আছে। হুম, জনাব অলি সাহেব আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, উনি একজন বুড়া বয়সে ভীমরতি ধরা মানুষের মতো একজন মানুষ। অথবা লাভে বা লোভে উনি ওনার চরিত্র পরিবর্তন করেছেন, বিশ্বাসকে পরিবর্তন করেছেন, মুক্তিযুদ্ধকে উনি ছোট করেছেন এবং উনাকে দিয়ে যা কিছু করানো, যে কোনো কালো শক্তি যদি তার হাতে অর্থবিত্ত থাকে তাহলে করাতে পারে এবং উনি নির্বাচন নিশ্চিতভাবে পরাজয় জেনেই করছেন, করার তার অধিকার আছে। কিন্তু আমি মনে করি না যে উনি কাজটা ভালো করছেন, কারণ উনার নামের পিছনে একটা বীর বিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দিয়েছিল। ওই বীর বিক্রম এবং মুক্তিযুদ্ধটাকে উনি ছোট করছেন। হুম, এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য মনে হয় আচ্ছা। মানে যে আপনি অলি বলছিলেন, আহমদ সাহেবের মতো একজন লোককে দিয়া হুম, আপনি বলছিলেন এই যে কাজটি বুড়ো বয়সে ভীমরতির কথা। মেজর আখতারুজ্জামান একটা তিনিও কালো শক্তি মুক্তিযোদ্ধা। করাতে পেরেছে। জি, কালো শক্তি হলো সবসময় একই কাজ করে, নিজেরা পিছনে থেকে অপকর্মটি অন্যদেরকে দিয়ে অভিনীত করানোর চেষ্টা করে। এটা 5ই আগস্টেও নিজেরা খুব অন্তর নিহিত ভাবে পিছনে থেকে ওই ছেলে পেলে গুলাকে লাগাই দিছিল 5ই আগস্টে, যদিও জনতার আন্দোলন ছিল সেটা, কিন্তু ছেলেদেরকে তারা তাদের মতো করে ব্যবহার করছে। ওই ছেলেরা যারা আজকে এনসিপি, হুম। আর এখন কি করছে? মানে এখনো তো তারা জামায়াত জোটেই আছে। তখন ব্যবহার করেছে, এখনো তো তারা আছে তাদের সাথেই। এখন তাদের রূপটা সবাই চিনে ফেলছে।
যে এরা যে জন্ম ওখানেই তাদের জন্ম, গোবরেই তাদের জন্ম, এটা চিনে ফেলছে সব। আগে এটা চিনতো না তাদেরকে, এখন চিনে ফেলছে যে 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 অবস্থান থেকে যে ডাল থেকেই কথা বলুক তাদের শিকড়টা এক জায়গায়, সেটা হলো জামাত এবং শিবির। গাছের বহু ডাল থাকে, তারা হলো এক একটা ডাল, কিন্তু এটার গোড়াটা হলো জামাত বা শিবির। জি, আপনার বিশ্লেষণ এটা স্পষ্ট। সব। এই মানে যেহেতু কর্নেল অলি, বীর বিক্রমের কথা আসছে, ফলে এই প্রশ্নটাও করে ফেলি। গেল ২৫শে জুলাই সিলেটে এক সমাবেশে কর্নেল অলি বলেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খিলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এই ৩ নেতা যদি এক হয়ে যান, তাহলে ১ সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য হয়ে উঠবে, এই সরকার পালানোর পথ পাবে না। এটি বলছেন কর্নেল অলি। বাস্তবতা এরকম আছে কিনা? মানে আপনিই বলছিলেন যে ৫ই আগস্ট তারা পেছনে থেকে ৫ই আগস্টটা ঘটিয়েছে। ফলে এখনো আর কি পরিস্থিতির এরকম কিছু হতে পারে কিনা যে এই ৩ নেতা এক হয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে এই সরকার পালানোর পথ পাবে না? এটা পুঁথিগত কথা অথবা পাগলের কথা। পাগলে কিনা বলে এরপরের ভাষাটার আমি বললাম না, ওয়ার্ডটার আমি বললাম না, সেন্টেন্সটাও বললাম না। এটা হলো আপনি পুঁথিগত ভাষায় বলে, কিন্তু অনেক সময় মধ্যযুগে বা আগের যুগে অতীতে পড়তো, লাখে লাখে মরে শূন্য কাতারে কাতার সমারোহ করিয়া দেখি মাত্র ৫,০০০ নাইমা দেখতে পারে। এখন ডাক দিলে, তারা যদি আন্দোলনের ডাক দেয় বিএনপি সরকারের পতনের জন্য, রাস্তায় মানুষ তো দূরের কথা, রাস্তায় মানে জনগণকে পাওয়া দূরের কথা, জনগণ উল্টো তাদেরকে এমন জুতা পিটা করবে, লাঠি পিটা করবে, আমি আপনাকে বললাম এটা চিন্তাই করতে পারবেন না। কারণ এদের দুষ্কর্মে মানুষ এত বেশি অতিষ্ঠ হয়েছে গত 18 মাস, কারণ এরাই গত 18 মাস ইউনূস সাহেবের মূল ভ্যানগার্ড ছিল। এই জামাত, এই এনসিপি, এই ওলি আহমদরা, এরাই সমস্ত দেশটাকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করছে, এরাই দেশকে, সভ্যতাকে ধ্বংস করছে, রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস কিন্তু করছে। কিন্তু এরাই ট্রফিটা তো ঠিকই বিএনপিকে দিয়ে গেছে। মানে সেই হ্যাঁ, লন্ডনে গিয়ে ট্রফি সংসদে বললেন না যে ট্রফি বিএনপি মানে দিয়ে আসছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে। ফলে মানে শেষ পর্যন্ত আপনি বলছেন যে এই ১৮ মাস তারাই দুষ্কর্ম করেছে, তারাই চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তো আসলে তারেক রহমানের হাতে ক্ষমতা। তারেক রহমানের হাতে ক্ষমতা আসবে, এইটা হলো ভিজিবল। বাংলাদেশে দুইটা শক্তি, দুইটা রাজনৈতিক দল শক্তির দিক থেকে জনতার পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ। কন্টেস্টটা গত মুক্তিযুদ্ধের পর ৭৫-এর পর থেকে বলেন না ৭৮-এর পর থেকে বলেন, এই গত ৫০ বছর কিন্তু এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে জনগণের সম্পৃক্ততা ছিল। এবং যে ৪টা নির্বাচন ৯১, ৯৬, ২০০১ এবং ২০০৮-এ হয়েছে, সেইখানে দেখা গেছে দুইটা দলের মধ্যে একটা কন্টেস্টিং অবস্থা। উভয় দলের ভোটের সংখ্যা ৩৫ থেকে ৪০ বা ৪২। এক সময় আওয়ামী লীগের সংখ্যাটা আরো বেড়েছিল। এর বাইরে কোনো জামাত কোনো সময় ১০% ভোট পায় নাই, ৩ থেকে ৬% ভোটের মধ্যে ছিল। সেই অবস্থানে থেকে আজকের যে প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছিল, ইউনূস সাহেবরা অনন্তকাল থাকতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব কারণেই তাদের পক্ষে থাকা সম্ভব হয় নাই। কাজে সম্ভব যেহেতু হয় নাই, আওয়ামী লীগ তার দুষ্কর্মের জন্য হোক, তার স্বৈর শাসনের জন্য হোক, আওয়ামী লীগ পালাইছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না, সামনে একটা দলই রইল, সেটা হলো বিএনপি। কাজেই তার সাথে আলোচনা করা ছাড়া, তার হাতে মেডেলটা তুলে দেওয়া ছাড়া আর কি পথ ইউনূস সাহেবের সামনে খোলা ছিল? এটা সবাই জানতো যে ইলেকশন মানে বিএনপি। যদিও ষড়যন্ত্রমূলক ভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে মনে করা হতো এক সময় যে জামাত বলেছিল তারা নাকি ২/৩ মেজরিটি পাবে। আমি বলেছিলাম কেসকিবান্দির পুতের নাম সুলতান খা, জামাত যদি এই দেশে মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি নিজেই বলেছিলাম, এটা আপনার জানা। কাজেই শেষ পর্যন্ত ইলেকশন যখন আসছে, মানুষ তার সম্বিত ফিরে পাচ্ছে শুধু না, বিএনপিও যখন দেখছে আলবদর রাজাকার আল শামসের পরবর্তী বংশধরেরা বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা এই দেশটাকে পাকিস্তান করতে চায়, তখন বিএনপিও তার সম্বিত ফিরে পাইছে এবং বলছে না, আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের দল, আমরা আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি।
এবং সেই কারণেই লাখে লাখে কোটি কোটি মানুষ, একটা সম্প্রদায় তো প্রায় 60 লক্ষ ভোট দিছে বিএনপিকে। এটা অস্বীকার করার কোনো জো নাই। এই দেশে যাদেরকে আমরা কিন্তু ধর্মীয় তবুও আমি মাইনরিটি দেখছিলাম বলি, ৩১.৭৬% ভোট পেয়েছে জামায়াত ইসলাম। মানে যেখানে আপনি ১০% এর নিচে ৬-৭% বলছিলেন সংখ্যাটা, সেখানে এতটা ভোট কিন্তু জামায়াত ইসলামও পেয়েছে। মানে মেজরিটি পেলে আপনি বিষ খাবেন এখানে বলেছিলেন। মেজরিটি না পেলেও বেশ ভালো ভোট পেয়েছে জামায়াত ইসলাম। আওয়ামী ইতিহাসে লীগ যদি নজির নেই। ইলেকশন করতো, সে ওই 33 যে বলতেছেন আপনি, সেইটা ওই 25% যেটা, এটা বাদ যেত, 9%-এর উপরে উঠতো। আওয়ামী লীগ ইলেকশন করে নাই, কাজেই এটা বিভিন্ন কারণে এই ভোটটা হয়ে গেছে এবং এইখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপার হয়েছে এবং সেই ষড়যন্ত্রের কারণে এই ভোটটা বিভিন্ন যে জায়গাগুলোতে পাইছে, সেই জায়গাগুলো বিশেষ বিশেষ জায়গা। যেখানে জাতীয় পার্টি ছিল 22টা সিট, সেখানে দেখা গেছে 20টা সিট পেয়ে গেছে তার। আমার কথাটা বুঝলেন? যে রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিল বা সেকেন্ড পার্টি ছিল আওয়ামী লীগ, দুইটাই নাই। কাজে ওই জায়গাটা তারা করতে পারছে। আর কিছু কিছু পকেট ছিল বর্ডার এলাকাতে, সাতক্ষীরা টাতক্ষীরার মতো কিছু কিছু পকেট, কুষ্টিয়ার মতো কিছু পকেট, এই পকেট গুলো মিলেই এই কাজটা হয়েছে। সেটা ভিন্ন কারণ। এই ভোটটা রিয়েল ভোট না, তাদের নিজস্ব কোনো ভোট না। তাহলে যদি ধরেন এটা নিজস্ব কোনো ভোট। তাহলে আপনি বিএনপি আর আওয়ামী লীগ এর কথা বলছেন যে এত বছর তারাই রাজনীতি করেছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, তাহলে আপনার হিসেবে ফলাফলটা কেমন হতো? ফলটা হতো বিএনপি নিশ্চিতভাবে মেজরিটি পাইতো, কিন্তু সেকেন্ড পার্টি আওয়ামী লীগ হতো, বিরোধী দল হতো আওয়ামী লীগ। আর জামাত ম্যাক্সিমাম 15টা নিচে 10টা এই সিটের মধ্যে আটকে যেত। তাহলে এই যদি আপনার বিশ্লেষণ হয়, তাহলে বিরোধী দল হওয়া থেকে আওয়ামী লীগকে যে আ বঞ্চিতই করা হলো, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ না করলে যদি নির্বাচন করত, তাইলে না হয় একটা ভিন্ন কথা ছিল। যেহেতু তারা নির্বাচন করতে পারল না, আ ফলে এটি কি আসলে গণতান্ত্রিক হলো এই নির্বাচন? এই নির্বাচনটা গণতান্ত্রিক হলো কিনা আমি আপনাকে বলছি। আওয়ামী লীগকে ইলেকশন করতে দিলেই কি আওয়ামী লীগ করতে পারতো? যারা আজকে দিল্লি চলে গেছে বা কলকাতার মহান নেতারা চলে গেছে, হাইব্রিড নেতা যারা ছিল, ওই সালমান রহমান কি নবাবগঞ্জ সিট দিলেই উনি এসে দাঁড়ায় পাস করে ফেলতে পারতো? এটা কি আপনার মনে হয়? এমন একটা দগদগে গা তারা 15 বছরে নিজেদের সৃষ্টি করছিল। এই সব লোকগুলা যাদের চেহারাগুলো এমপি হিসাবে দেখা গেছে, তারা নিজের এলাকায় গিয়ে তাদেরকে শতভাবে দুলাভাই ডাকলেও ভোট করার মতো অবস্থা তাদের এই মুহূর্তে ছিল না। কিন্তু আওয়ামী লীগের ভোট ছিল, কিন্তু নেতারা ভোট করার অবস্থায় ছিল। যেমন এখন কিন্তু আওয়ামী লীগ এছাড়া বলতে কি খুব আওয়ামী কিছু লীগের আর নেতা নাই? মানে আওয়ামী লীগে যাদের কথা বলছেন সালমান এফ রহমান বা হাইব্রিড নেতা, তাছাড়া কি আওয়ামী লীগের নেতা নাই? আছে। তাদেরকে গত 15 বছরে মেরুদণ্ডটা ভাঙ্গা মাথাটা নিচু করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে যখন মুক্তিযুদ্ধ উঠতে শুরু করবে, তখন তারাও আবার উঠতে শুরু করবে। শেখ হাসিনা যে আসতে চায়, অত বড় বড় কথা বলছেন, একটা মাত্র কারণ, ওটা উনার বা আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে না, এটা হলো মুক্তিযুদ্ধের জনপ্রিয়তার কারণে। মুক্তিযুদ্ধ ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, অথবা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধ থাকবে। কাজে মুক্তিযুদ্ধ যেখানে উদিত হবে, সেইখানে হবে মুক্তিযুদ্ধের রাজনীতি। আর মুক্তিযুদ্ধের রাজনীতি হলে আওয়ামী লীগ আসুক বা না আসুক, এখানে 72-এর সংবিধান আসবে, পিছনে একটা ছবি দেখা যাবে, আমি আ আ সে এটা আপ আসবে। হ্যাঁ, কিন্তু এইসব নেতৃত্ব না। হুম। আমি নিজেও মনে করি যে এইসব নেতৃত্ব তারা যা করে গেছে, তাদের ক্ষমা চাওয়া ছাড়া বা মানুষ ক্ষমা করা ছাড়া, তারা যে এসে তারা এই একটা জায়গাতে ইলেকশন করে ফেলবো, এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে, তারপরে ইলেকশনটা করতে হবে। জি। তাদেরকে ফ্রি ছাড়লেও ইলেকশনটা করতে পারবে না। কিন্তু এইটা আমি বলবো না যে তাদের নিশ্চয়ই তাদের সমর্থন আছে এই দেশে। আচ্ছা। আমি আওয়ামী লীগের ফিরে আসাটা নিয়ে পরে আরেকটু কথা বলতে চাই। কিন্তু আপনি বলছিলেন যে বিএনপিও এবারে সম্বিত ফিরে পেয়েছে। আ মানে জামায়াত ইসলামের প্রসঙ্গে আপনি বলছেন যে বিএনপিও সম্বিত তাহলে কি ২০০১ এ বিএনপি সেই সম্বিত হারিয়েছিল? ১ নাম্বার প্রশ্ন। আর আসলে কি সম্বিত ফিরে পেল নাকি স্বার্থের কারণে? মানে ২০০১ এ স্বার্থ ছিল, এখন আসলে স্বার্থটা ভিন্ন হয়েছে, ফলে জোটে নাই। আসলে বিষয়টা কিরকম? না, এইখানে কন্ট্রাডিকশনটা দুইটাই আছে। একটা হলো পাওয়ার পলিটিক্স এর দ্বন্দ্ব আছে। পলিটিক্সে পাওয়ারের দ্বন্দ্বটা এটা হলো প্রধান প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, পাওয়ার কন্ট্রাডিকশন।
আরেকটা আছে ফিলোসফিক্যাল কন্ট্রাডিকশন বা ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশন। পাওয়ার কন্ট্রাডিকশনটা থাকবেই, এটা জামাত হোক আর যেই হোক, বিএনপির এই কন্ট্রাডিকশনটা থাকবেই। কিন্তু এই কন্ট্রাডিকশনের মধ্যে তারা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কার্ডটা খেলবে, তখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের কার্ডটা খেলবে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। বিএনপি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ বলবো, এটা আশা করে লাভ নাই। বিএনপি বিএনপির মতো করে মুক্তিযুদ্ধ বলবো। আপনি যেভাবেই বলেন, আজকে যে 72-এর সংবিধানটা টিকে আছে, এখন কোন দিন ইউনূস সাহেব ঢিল মারে ফেলে দিত, জামাতরা ফেলে দিত, যদি বিএনপি বলতো যে না, এই সংবিধান অ্যাব্রোগেট করা যাবে না? কোন দিন ফেলে দিত? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব 2 বছর রয়েছে, এটা তো বিএনপির কারণেই রয়েছে। নাহলে তো তারা প্রথম দিন তাকে ছুড়ে ফেলে দিয়া তাদের মতো করে এটা একটা জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্র, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো একটা ঘোষণা দিয়ে তারা, কাজে বিএনপি একদম মানে তাদের যে রোলটা তাদের মতো করে ঠিকই প্লে করতেছে। আজকেও দেখেন এরা যে এত চক্রান্ত করতেছে, জামাত শিবির থেকে ধরে হাজার হাজার মানুষের মিছিল প্রতি শুক্রবারে আল্লাহর ঘর থেকে বাইরে হয়, মসজিদ থেকে বের হয়, এত কিছু স্লোগান দিচ্ছে, এটাকে ফেস করছে কে? এখন তো আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ তো ফেস করতেছে ছাত্রদল। আপনি যেখানেই বলেন এরাই ফেস করতেছে, মারছে, মার খাইতেছে, মার দিতেছে, চলতেছে, জেলে যাইতেছে, জেল থেকে আসতেছে, সবকিছুই তো করতেছে, তারা তো সার দিচ্ছে না। হ্যাঁ, তো বলতে পারেন এখানে ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশনের চেয়ে এখানে পাওয়ার কন্ট্রাডিকশনটা বেশি। মানে এই যে মারছে, মার খাচ্ছে, এই অবস্থায় কি সামনের দিনগুলোতেও চলতে থাকবে? মানে মারামারিটাই চলতে থাকবে? মানে কত যে কথা শুনেছিলাম, নতুন বন্দোবস্ত, একটা ঐক্যমতের রাজনীতি, সেরকমের কি আর ভবিষ্যৎ নাই? আছে, কিন্তু এখন যে জায়গাতে ইউনূস সাহেব গত 18 মাসের রাজনীতি থেকে যে জায়গায় নিয়ে গেছে, এবং আরো কঠিন ভাবে বলতে গেলে 3টা নির্বাচন না দিয়ে শেখ হাসিনা যেভাবে মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করে, 30 বছরের একটা ছেলেকে একবারও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত, না দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে, মানুষ আস্তে আস্তে অরাজনৈতিক হয়ে গেছিল। এই মারামারি, ধরাধরি, কাটাকাটি, রাস্তায় গন্ডগোলের মিছিল, বাজে স্লোগান দেওয়া, এটাই ছিল রাজনীতি। সেটা এত তাড়াতাড়ি দূর হবে না, কারণ ভাদ্র মাসের পাগলা কুত্তা যখন পাগল হয়ে যায়, মানুষ দেখলেই কামড় দিতে চায়। জামাত শিবির যে স্লোগানটা বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে, সেই স্লোগান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 122 বছর হয়েছে প্রতিষ্ঠিত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান তো কোনোদিন হয় নাই। গাছের ডালে কাওয়া, 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা আমাদের মাতৃ রূপী নারীদের তাদের গোপনাঙ্গ নিয়ে স্লোগান, এগুলো তো কোনোদিন ছিল না। এগুলো কি মানুষের কাজ নাকি? অসম্ভব। কাজে এদেরকে তো আপনি ফেস কিভাবে করবেন? একটা পাগলা কুত্তা যখন আসতেছে, তাকে তো ভাই ডেকে লাভ নাই, ভাই ভাই কামড় দিও না আমারে, তাকে তো লাঠি দিয়ে আপনার একটা পিটা দিতেই হবে, না হলে তো সে ফিরবে না। এবং যখন শান্ত পরিবেশ আসবে, তখন গণতন্ত্র এখানে প্রয়োগ হবে, এবং সেই গণতন্ত্র প্রয়োগ হবে বলেই, করতে চাই বলেই বিএনপি কিন্তু তার সময়ই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে জাজমেন্টটা, ফাইনালি ইট হ্যাজ বিন এস্টাবলিশড যে ইয়েস, যাই করুক সরকার, 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন, এই জায়গাতে গেছে। আপনি ভালো মন্দ কিন্তু প্লাস ধরেন মাইনাস যাই তত্ত্বাবধায়ক বলেন, সরকার তো ছিলই। তত্ত্বাবধায়ক সরকার তো মানে এই আওয়ামী লীগ জামাত আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত করেছিল। বিএনপি সেই দাবি মেনে নিয়েছিল একটা পর্যায়ে এসে। এবং তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত করবার যে জায়গাটা, যার অজুহাত নিয়ে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। ধরেন প্রথমে বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা, সেটি ব্যর্থ হওয়ার পরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি একদম একতরফাভাবে, একপাক্ষিকভাবে আসা সব উপদেষ্টারা একে একে পদত্যাগ করছিলেন সেই সময়ে। মানে এমন একটা পরিস্থিতি হয়ে উঠেছিল যে দলীয়ভাবে এমনভাবে এগোচ্ছিল, পরে ১-১১ আসলো। সেইটাকে অজুহাত করেই তো আসলে আওয়ামী লীগ এই দিকে গেল যে ইউ আর তত্ত্বাবধায়ক সরকার। রাইট। কিন্তু এটা এরকম আমি যে আর বিএনপি করবে না, মানে তত্ত্বাবধায়ক সরকার তো আসলো, কিন্তু ওরকমভাবে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আর কলুষিত করবার চেষ্টা করবে না, তার কি নিশ্চয়তা আছে? আমি তো অনুমান করে কোনো কথা বলবো না ভবিষ্যতে কি হবে। যখন করবে তখন দেখা দিবে, তাহলে আর এই দেশ রাখিয়া কোনো লাভ নাই, তাহলে দেশ আবার একই জায়গায় যাবে।
আপনি যদি দুয়ে দুয়ে চাই, দুই দুগুণে চাই বা দুয়ে দুয়ে বাই, সেটা না বুঝেন আপনি আপনি লেখেন আর আমি লিখি 2 + 2 will be 4, 2 × 2 will be 2, এটা আপনি লেখেন আর আমি লিখি। বিএনপি যদি একই কাজ করে, আবার যদি একই কাজ করে, তাহলে একই রেজাল্ট হবে। এখন তো আমি ভবিষ্যৎটা বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় সবাই আমাদের শিক্ষা নিছি আমরা অতীত থেকে মানে আরো ধরেন একটু ভালোভাবে চলা। শিক্ষা এবং কতটা এখন আপনাকে বলি, হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী যার সম্পর্কে মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, সেই জনাব তারেক রহমান গত 6 মাস বা 5 মাস দেশের প্রধানমন্ত্রী যতটুকু সম্ভব মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। ইয়েস, মানুষ হিসাবে উনি ভুল ত্রুটির সম্পূর্ণ ঊর্ধ্বে না, কিন্তু মোটামুটি ভাবে একটা জিনিসকে উনি আগায় নিয়ে যাইতেছে। এই জায়গাটা কিন্তু এখন প্রতিষ্ঠিত হচ্ছে। ওই প্রতিষ্ঠিত জায়গায় আরো কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু আপনি বলছেন যে ওই 2 + 2 = 4 ই হবে, যে মানে রেজাল্টটা ওরকমই হবে। কিন্তু সেরকম যাচ্ছে কিনা, মানে 2 + 2 ই হতে যাচ্ছে কিনা? কারণ ধরেন দলীয়করণ হচ্ছে, আগেও যেটার সমালোচনা করত বিএনপি, যে এখন দেখা যাচ্ছে প্রশাসনেও দলীয়করণ, সবগুলো জেলা পরিষদের প্রশাসক বিএনপির। আপনি যদি শুনতে না পারেন আমি আরেকটু কাছ থেকে বলি। পুলিশে দলীয়করণ, মানে সর্বত্র দলীয়করণের একটা বিষয় দেখা যাচ্ছে। আ তাহলে বিএনপি আসলে শিখলোটা কি? এগুলোর তো খুব সমালোচনা করত বিএনপি। আপনি সিটি কর্পোরেশন, ঠিক আছে, মানলাম আপনার কথা যে বিএনপির দলীয় নেতাকে বসায় দেওয়া হয়েছে, বা জেলা পরিষদ মেয়র গুলা, জেলা মেয়র গুলা বা মিউনিসিপাল মেয়র গুলা কিন্তু ওখানে কিন্তু অফিসিয়ালদেরকে বসানো হয়েছে। এটা তো চালাইতে হবে। এখানে যারা ছিল আওয়ামী লীগের আমলে, যাদেরকে আপনি ইলেক্টেড বলতেছেন, দে ওয়ার নট ইলেক্টেড, তারা সিলেক্টেড এর চেয়েও খারাপ ছিল। তারা নিজের ভাইকেও তারা সহ্য করতে পারে নাই, যাকে চিন্তা করছে তাকেই বসায় দিছে। ওইটাও একটা প্রহসন ছিল। কাজে তাদেরকে যখন সরাইছে, সিটটা যখন খালি হইতে, তো চালাইতে হবে অ্যাডমিনিস্ট্রেশনটা। কাজে মেয়র হিসাবে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে প্রশাসক হিসাবে তো 64টা জেলায় বা মিউনিসিপ্যালিটি দিছে প্রশাসক, তারা হলো সরকারি। আর জেলা পরিষদ সাময়িক সময়ের জন্য, এবং সিটি কর্পোরেশন অলরেডি ডেট হওয়ার সম্ভাবনা আমার ধারণা অক্টোবর থেকে ইলেকশন শুরু হবে। এবং অক্টোবর থেকে ইলেকশন যদি শুরু হয়, ফেয়ার ইলেকশনে যারা আসে তারা আসবে। এবং আমার ধারণা অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ইলেকশন বা পরবর্তী সময়ে মেয়র, সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ইলেকশন গুলা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু কি মনে হয়, কারণ আওয়ামী লীগ বলছে যে তারা এখন থেকে সব নির্বাচনে যতগুলোতে অংশগ্রহণ করার সুযোগ আছে করবে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক লাগে না, সেখানে তারা নির্বাচন করতে পারবে। মানে তাদের নেতাকর্মীরা নির্বাচন করতে পারবে। এটি আসলে আ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ তিনিও বলেছেন। ফলে আসলে স্থানীয় সরকার নির্বাচনের চিত্রটা আপনার কাছে কেমন মনে হয়? কেমন হতে পারে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে, যেহেতু এটা মার্কা ছাড়া ইলেকশন, স্বতন্ত্র ইলেকশন হবে, আওয়ামী লীগে যদি কেউ ইলেকশন করে করবে, যদি তার বিরুদ্ধে মামলা থাকে সে কোর্ট ফেস করবে, আর মামলা থাকলে ফেয়ারলি ইলেকশন করবে। এটা তো কোনো আপত্তি থাকার কথা না। নির্বাচন কমিশন এটাতে কোনো বাধা দিবে বলে আমার মনে হয় না, সেই ইলেকশন গুলা হবে। কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথাটা আপনাকে বলছি, আপনি যেখান থেকে বলতেছেন আর আমি যেখানে বসে আছি, ইলেকশন করার মতো যেটা মানে এই গণনির্বাচন করার মতো যে অবস্থাটা, এটা কত জায়গাতে হবে এটা বলা বড় মুশকিল। কোন সিটিতে তারা ইলেকশন করতে পারবে একদম ফেয়ারলি, যে আমি আওয়ামী লীগ থেকে দাঁড়ায় ইলেকশন করতেছি, মার্কা যাই লোকটা আওয়ামী লীগের, যাকে সবাই চিনে, উনি সিলেট সিটি কর্পোরেশনের নেতা, আওয়ামী লীগের নেতা, প্রধান নেতা, উনি দাঁড়াইলো, যে সবাই চিনবে উনি আওয়ামী লীগ করে। উনি কতটুকু মানুষের সামনে দাঁড়ায় ইলেকশনটা করতে হবে, এটার কিন্তু বাস্তবতা একটা আছে। এই বাস্তবতাটা কতটুক তারা ফিরিয়ে আনতে পারবে। কারণ আপনি যদি ফল খেতে চান, সেই ফলের গাছটা কিন্তু আপনার বাড়িতেই লাগাইতে হবে, এটা অন্যখানে লাগাইলে চলবে না। এখানে সাবজেক্টিভ কন্ডিশনটা আওয়ামী লীগের কি, আপনারা দূরে থেকে যায়, হ্যাঁ সাপোর্ট আছে, মুক্তিযুদ্ধের পক্ষে 90% মতামত আছে বাংলাদেশের। এখনো যদি বলে মানুষে
ধরেন এই সরকারি না নির্বাচন কমিশন যদি বলে যে আমরা একটা রেফারেন্ডাম, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং আপনি নিঃসন্দেহে জানেন যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক পরবর্তী দুজনের যে বক্তব্য, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল এবং দীনেশ ত্রিবেদীর যে বক্তব্য, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা ইস্যুতেই ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জায়গাটি সম্ভবত থমকে আছে। মানে আপনি বিষয়টি এমন মনে করেন কিনা, অথবা শেখ হাসিনাই এখন অজুহাত কিনা কারো কারো কাছে, কোন 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 পক্ষের কাছে, আপনি কি মনে করেন? না, এখানে ইন্ডিয়ান মিডিয়াতে তো আমি খুব বেশি কভারেজ দেখি নাই এই মিটিং এর, প্রাইম মিনিস্টারের আর ইসের মিটিং এর, হাই কমিশনারের মিটিং এর। আমার এখানে তো নানান কথা হয়, কে কিভাবে বিশ্লেষণ করে, কি কোন জিনিসটা কিভাবে দেখে। আমার ভিউ ইজ ভেরি সিম্পল। ইউ সি, আপনাকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে, আপনার কোনো উপায় নাই, আপনার কোনোই উপায় নাই। এই যে সম্পর্ক নষ্ট করা, এই তো করে গেছে ইউনুস, আপনাকে তো ইমপ্রুভ করা উচিত ছিল সম্পর্ক। বাট আপনিও মনে হয় ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেহেতু লোকজন আপনার সাথে আছে, ইন পার্টিকুলার খলিলুর রহমান, দেখে আপনি এগোতে পারছেন না। ইউ সি, সিম্পল, আপনি ইন্ডিয়া যাবেন না বিকজ আপনাকে বিমস্টেকের ইসে করেছে। একজন মেজর জেনারেলকে শুনতেছিলাম হাসিনার শোতে, হঠাৎ করে লেগে গেল, উনি বলছেন যে না, ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে না ডাকলে উনি কেন যাবেন। আরে আপনি কি প্রাইম মিনিস্টার হিসাবেই তো চেয়ারম্যান আছেন বিমস্টেকের, নাকি? আমি তো চেয়ারম্যান না, পাটনা, ইউ আর নট দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। ইটস অনলি দ্য প্রাইম মিনিস্টার হু ইজ দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। এন্ড ওনার তো গর্ব হওয়া উচিত দ্যাট উনি বিমস্টেকের চেয়ারম্যান, যেখানে 5টি রাষ্ট্র আছে। তো এইগুলি, জি, 7টি রাষ্ট্র 7টি রাষ্ট্র আছে। হি ইজ চেয়ারিং দোজ 7। উনি তো এখানে গেলে ওই 7 জনের সাথে একসাথে বৈঠকও করতে পারেন। আমি এত বড় ক্যানভাস ওনাকে দেওয়া হচ্ছে, এইটা নিয়ে টানা হেঁচড়া যে না আপনি প্রাইম মিনিস্টার বলেন নাই দেখে আমি যাব না, বা আপনি প্রাইম মিনিস্টারের নাম লেখেন নাই যাব না। আই মিন, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি আর উই রানিং? আমরা কোন ধরনের, এইটাতে কি বাংলাদেশ শেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে লেখা হয় নাই? ওনাকে তো আপনি যদি আজকে ইন্ডিয়ারই হচ্ছে, আজকে যদি আপনি প্রাইম মিনিস্টার দেন, তাহলে অন্য সাউথ এশিয়ান প্রাইম মিনিস্টাররাও বলবে যে আমাকেও দাওয়াত দেন, আমাকে দেন নাই কেন? আপনি এই বৈষম্য করছেন কেন, যে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছেন আর আমরা যারা ভুটানে আছি, পাকিস্তানে আছি, বা অন্য সাউথে মলদ্বীপসে আছি, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন না কেন? আই মিন, হোয়াট এ ননসেন্স। আই ডোন্ট নো, দিস ইজ, এরা তো সরকার পরিচালনা করতে পারবে না, তারা পারে না, তারা জানে না, ওদের মধ্যে কোনো ডেপথ নাই। ওই ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেটা ইয়ে ছিল সেটাই ওই হিসাবেই চলছে, সবকিছু ওই হিসাবে চলছে, কোনো চেঞ্জ নাই। এই জন্য আপনার কোনো উন্নতি হচ্ছে না দেশে। একদিন গ্যাসের লাইন কমে গেছিল, এখন আবার 2 দিন থেকে দেখছি গ্যাসের লাইন আবার আগের মতনই হয়ে গেছে। বুঝছি, আপনার একটা এমন মন্ত্রী রেখেছেন এনার্জি মিনিস্টার, যা আগেও বদনাম ছিল, এর আগেও সে ছিল এনার্জি মিনিস্টার, ওকে আপনি রেখেছেন এনার্জি মিনিস্টার। সো আমি জানি না প্রাইম মিনিস্টারের মতলব কি, দেশ চালাবেন না বিএনপি চালাবেন। ইটস আপ টু হিম টু ডিসাইড হোয়াট হি ওয়ান্টস টু ডু। বিকজ উনি যদি এইগুলি ঠিক না করেন, ওনার ক্যাবিনেটে ডেপথ না আনেন, বা ইন্ডিয়ার সাথে ঝগড়াঝাটির মধ্যে থাকেন। আচ্ছা, আপনি তাহলে কেন গেছেন ইন্ডিয়ার কাছে কাঁচামরিচ আনতে? এর আগে গভর্নমেন্ট পেঁয়াজ আনতে গেছে কেন? এখন আপনি 2 লক্ষ টন অ্যানুয়ালি আপনি চাচ্ছেন যে আপনাকে ইয়ে দেওয়া হোক, কি ডিজেল দেওয়া হোক। ডিজেল ওয়াই? ছেড়ে দেন না, বলে দেন আমরা নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমরা স্বাধীন রাষ্ট্র নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমার কারোর দরকার নাই, কিছু খাওয়ার না থাকলে দরকার নাই, আমরা ভাত টাত কিচ্ছু খাবো না, আমরা ওই গাছের ছাল খাবো। বলেন না, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদেরকে যাদেরকে ভালো লাগবে না, আমরা যারা ভাত টাত খেতে চাই, আমরা দেখবো আমাদের মতন আমরা থাকবো, আপনারা খান। মানে হোয়াট কাইন্ড অফ, আপনার 4000 প্লাস 600 স্কোয়ার কিলোমিটার এর আপনার লেন্থ অফ বর্ডার, ওর সাথে আপনি পাকিস্তানের, ওর সাথে ইজ ভেরি স্মল। আমি আপনার চেয়ে ছোট
ওদের সাথে। মায়ানমার সাথে আপনার আজকে যদি কিছু হয় আপনি তো কোথাও যেতেও পারবেন না। ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু ব্লক ইউ, আপনি কোথাও যেতে পারবেন না। ইউ সি ইটস নট ইজি। কেন এগুলো করছে? পারমাণবিক অস্ত্র তো রয়েছে পাকিস্তানে, সেই পারমাণবিক অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ভারতের দিকে মুখ রেখে স্থাপন করার কথা পরামর্শ দিয়ে আসছে মানে সরকারপন্থী কোনো বুদ্ধিজীবী, কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তো পারমাণবিক অস্ত্র তো আমরা আনতে পারি। সাংঘাতিক বুদ্ধি ওদের, মানে ওদের বুদ্ধি তো স্যালুট করা দরকার। যে সাংঘাতিক বুদ্ধি যে পাকিস্তানের নিউক্লিয়ার এটা হলো একটা কেক। এই কেকটা নিয়ে আমি আজকে এখানে চলে গেলাম, কালকে ওইখানে চলে গেলাম। যারা এসব কথা বলে, আর এটার মুভমেন্ট ইটস সো ইজি, এতই সহজ এটার মুভমেন্ট। আই মিন হ্যাঁ, একটা ওয়ারহেড আপনি হয়তো দিতে পারেন, ওইটার জন্য আপনার একটা মিসাইল লাগবে, আপনি ওইটা হয়তো দিতে পারেন। যে মুহূর্তে আপনি এটা করবেন, পৃথিবীতে আর ইন্ডিয়া আপনার জন্য বসে থাকবে নাকি? ইন্ডিয়া আগে আপনাকে মেরে ঠিক করে দেবে। হোয়াট আর ইউ সেইং ইয়ার? ইন্ডিয়ার সাথে আপনি বন্ধুত্ব করবেন না, গাছের ছাল খেয়ে থাকবেন, এইগুলি মানে বাচ্চাদের খেলা নাকি? দেশ আর রাষ্ট্র চালানো অভিজ্ঞতা না থাকলেও চালানো যায়, চালাচ্ছে না। আপনার শ্রীলঙ্কায় কমিউনিস্টের প্রেসিডেন্ট আছে, চালাচ্ছে তো, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। আপনাদের তো পশ্চিমা আছে সাথে, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। ওদিকে আপনার নেপাল চালাচ্ছে না, চালাচ্ছে তো, বিকজ ওরা এই ফাইজলামি করে নাই। উনি কালকে দেখলাম আমি যে চিত্রটা, ইট ওয়াজ গুড। ওনার যে হ্যান্ডশেক উইথ দি ইন্ডিয়ান হাই কমিশনার, এগুলি সব ঠিক ছিল। উনি খুব সুন্দর করে কথাবার্তা বলেছেন, দেয়ার ওয়ার স্মাইলস অল অ্যারাউন্ড। কিন্তু আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, আই মিন দেখেন, সবকিছু কিন্তু খুব লক্ষণীয় যে আপনি কাকে কোথায় বসাচ্ছেন, কিভাবে বসাচ্ছেন। আমরা সাধারণত দেখেছি, ধরেন হোয়াইট হাউসে বা অন্য জায়গায়, অন্য ইভেন ইন ইন্ডিয়া উই হ্যাভ সিন যে প্রাইম মিনিস্টার যে যখন বসেন, কারোর সাথে কথা বলেন, ডান দিকে উনি বসেন, ডিস্টেন্সটা কম হয়, তো দ্যাট ভালো করে কথা বলা যেতে পারে। আমাদের তো ডিস্টেন্স এমন হয়েছে, মনে হয় প্রাইম মিনিস্টার ইজ দ্য কিং, এন্ড এই ডান দিকে যারা বসে আছে বা বাম দিকে যারা বসে আছে, এরা সব চাপরাশি। একটু আপনি যখন প্রসঙ্গটা তুললেন, আমি আপনাকে আরেকটু ভালো করে মনে করে দিতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সময় গত 6 এপ্রিল ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি দেখা করলেন, সম্ভবত 5 বা 6 এপ্রিল। তিনি তার ডান পাশে বসেছিলেন, প্রধানমন্ত্রী ডান পাশে বসেছিলেন। আবার এই ভারতেরই তৎকালীন হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি যখন বসেছিলেন, গেছেন সৌজন্য সাক্ষাৎ করতে এই তারেক রহমান সাহেবের সাথে, তিনি পাশাপাশি বসেছেন। কিন্তু দেশ ত্রিবেদী তাদের চেয়ে যোগ্যতায়, স্ট্যাটাসে আরো অনেক উপরে, তিনি পূর্ণ মন্ত্রী পদমর্যাদার, তাকে সামনে বসানো হলো। আমি বুঝলাম না এই পরামর্শগুলো কারা দিচ্ছে বা কাদের পক্ষ থেকে আসছে, এটির কারণ কি? এটি কি আপনার কাছে সিগনিফিকেন্ট মনে হয়? না, এটা সিগনিফিকেন্ট তো অনেকটা হবে, বিকজ আপনি বৈষম্য করছেন। তো আপনি বৈষম্য করছেন। ওরা দেখেন, ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখি নাই, ঠিক আছে, কভারেজ, বিকজ দে থট ইট ইজ নট নেসেসারি, এরকম কিছু ইয়ে না এই বৈঠকটা, এটা তো রেগুলার ইস্যু হয়। বাট এখন যখন দি হাই কমিশনার ইজ ইমিডিয়েটলি লেফট ফর দিল্লি, মিটিং করে উনি চলে গেছেন দিল্লি। কেন গেছেন? উনি আর ওনার যারা আছেন মিনিস্ট্রিতে বা প্রাইম মিনিস্টার সবাইকে ব্রিফ করবেন। দ্যাট ওনার সাথে কথা বলে এই জিনিসটা আমি ফিল করেছি, বুঝছি, বিকজ আপনার there's a psychological game also এইটার মধ্যে। সাইকোলজি প্লেজ a very important part। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি। জুলফিকার আলী ভুট্টো 1972-তে সিমলা গেলেন, রাইট? যুদ্ধ হারার পর, যেখানে ওনার মোর দেন 97,000 প্রিজনার্স অফ ওয়ার ছিল ইন্ডিয়ায়, ওই দেশে উনি গেলেন 1972-তে, ওনার মেয়েকে সাথে নিয়ে গেলেন। ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ রিকল, বেনজির ভুট্টো ওনার সাথে ছিল। ইন্দিরা গান্ধী দিল্লির থেকে সিমলা আসলেন, ভুট্টো সাহেব কোথায় থাকবেন? হি ইজ এ লুজিং কান্ট্রি, হি হ্যাজ লস্ট দ্য ওয়ার, হি হ্যাজ লস্ট হাফ অফ হিজ কান্ট্রি, ঠিক আছে? তারপরে ইন্দিরা গান্ধী এসে করলেন কি, উনি রাজভবনে, কোথায় রাজভবন, ওরা গভর্নমেন্ট হাউস অথবা গভর্নর হাউস কে বলে, রাজভবনে উনি কোথায় থাকবেন?
she inspected the Raj Bhavan এবং ওনার বেডরুম স্টাডি পুরা বেনাজির কোথায় থাকবে উনি কি করলেন she did not like the arrangement ভালো খাট আনা হলো সব উনি চেঞ্জ করালেন সোফা টোফা সব চেঞ্জ করালেন ওনার থাকার জন্য বেনাজিরের রুম উনি চেক করলেন দেখলেন পার্সোনালি ইন্দিরা গান্ধীর মতন একটা ইন্টারন্যাশনাল লেভেলের মানে আপনি বুঝতেই পারেন ইন্দিরা গান্ধী কি চিজ ইন্দিরা গান্ধীর মতন লোক বেনাজির ভুট্টোর রুম ঠিক করলেন তারপরে সে অর্ডার যে ওর জন্য একটা বুক শেলফ নিয়ে আসো আর বই নিয়ে আসো কিছু বই ওইখানে দাও This is the care that a losing country was taking for a president of a country who had lost the war, who had lost half of his country. এইভাবে দেখা এইভাবে প্রেসিডেন্টস আর এরা কাজ করে প্রাইম মিনিস্টার্সরা আপনি বৈষম্য করবেন এইটাতে তো ইট সেন্ডস এ রং মেসেজ স্যার ইট সেন্ডস এ রং মেসেজ প্লিজ স্যার আন্ডারস্ট্যান্ড আপনি এই জিনিসগুলি চেঞ্জ করেন প্লিজ চেঞ্জ দিস থিংস আপনি আপনার এই যে ছোটখাটো লোকজন যারা আছে ছোট মনের লোকজন ওদের কথায় থাইকেন না আপনার মন মানসিকতা বড় করেন আপনার ভিশন বড় করেন না হলে উই আর ইন ট্রাবল আই এম টেলিং ইউ উই আর ইন ট্রাবল এভরিথিং ম্যাটার্স ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এভরিথিং ম্যাটার্স তাহলে যে বৈঠকটি আমরা দেখলাম মানে সারফেস টুকু যেটুকু আমাদের সামনে যেভাবে উপস্থাপিত হলো এবং শেখ হাসিনা ইস্যুটাই সেখানে ফোকাসড ছিল যেটি আমরা বুঝতে পারলাম আমার প্রথমে যে প্রশ্ন ছিল যে তাহলে শেখ হাসিনা ইস্যুতে কি আসলে সবকিছু আটকে যাচ্ছে নাকি এটিকে আসলে হাসিনা কার্ড হিসেবে দুপক্ষই ব্যবহার করছে মূল বিষয়টি কি হাসিনার কার্ডটার ব্যবহার করার কিছু নাই হাসিনাকে তো ইন্ডিয়া দিয়ে যায় নাই হাসিনা তো ওদের গেস্ট আপনি দিয়ে আসছেন হাসিনাকে ওইখানে হাসিনা আসবে এই যে আপনার এরা যে আসলো রয়ের চিফ এসপি যারা আসছে এটা কি কেন আসছে আপনার এখানে চা খেতে এসেছে বাইরে কাম দেখি এমন হাসিনাজ ইস্যু ওরা ডিসকাস করতে চায় যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে ইন্ডিয়ান এসপিজি যেটা আছে হ্যাঁ ওরা কেন আসছে এটার জন্যই তো আসছে আপনার সাথে আলাপ আলোচনা আর আমি তো এই শোতেও বলেছি গভর্নমেন্ট মাস্ট টক টু দেম গভর্নমেন্ট মাস্ট টক উইথ ইন্ডিয়া গভর্নমেন্ট মাস্ট টক উইথ আমাদের হাসিনা হারসেলফ আপনার প্রতিনিধি গিয়ে আলাপ করা উচিত যে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি এইসব দেখতে আসছে তারা এটা দেখে গেছে তারা তাদের মাইন্ডে যা ছিল ওরা নিয়ে চলে গেছে সো এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে হাসিনা তো ইজ কামিং এখনো লোকজন আমাকে বলে বা বাইরে বলে যে উনি আসবেন না এটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট নো শি ইজ কামিং এন্ড শি উইল ডিসাইড দ্য ডেট she will tell the Indians when she is coming এটা হতে পারে that ওদের সাথে আলাপ আলোচনা করে করবেন but she is coming and that when she comes it will be a revolution in this country একটা সুনামি হবে দেশে এটা কে বলছে এটা মোসেন রশিদ বলছে যে ওনার বিরুদ্ধে আন্দোলন করেছে that man is today saying that she will come and there will be a tsunami revolution হয়ে যাবে এই দেশে দেখবেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার ডক্টর জাহেদ তিনি যে সংবাদ সম্মেলন করেছেন আজকেই সেখানে তিনি রয়ের প্রধান পরাগ জৈনর যে বাংলাদেশ সফর সেই সম্পর্কে তিনি বলেছে এটি দুই দেশের মধ্যকার নানান ধরনের লোকজন যাওয়া আসা করে এটি তারই অংশ তিনি পাকিস্তান না কোথায় গেছেন সেখান থেকে বাংলাদেশ সফরে এসেছেন মানে এটার ভিতরে কোনো স্পেশালিটি নেই বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কারণ নেই আর যে তিনজন এসেছে উনি তো চায়নার থেকে এসেছেন মিস্টার জয়েন্ট কেম ফ্রম চায়না হ্যাঁ আর যে তিনজন এসেছে যারা এসপিজি তারা কিসের জন্য এসেছে আমাদের কাউকে মোসেন রশিদকে না জাহিদ সাহেবকে সিকিউরিটি দেওয়ার জন্য আসছে কি হোয়াট ওয়ে দে হিয়ার
একটা ইস্যু শেখ হাসিনা আপনাকে সলভ করতে হবে এইটা। শেখ হাসিনা ইজ নো অর্ডিনারি পারসন। আর আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশনস এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফর্মার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। ইট ইজ নট দ্যাট শেখ হাসিনা উইল কাম একা চলে আসলেন উনি, নো, শি উইল ডিসাইড কিভাবে উনি আসবেন, কয় তারিখে আসবেন। আমি যদি একটু প্রশ্ন করি যে এরকমটা অনেকেই বলছেন বা অনেকের এই বিশ্লেষণ বা পারসেপশন যে রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ যে আরো 3 সদস্য এসেছিল রয়ের বা গোয়েন্দা সংস্থার, যে তারা এসেছে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, এলে তার নিরাপত্তা ইস্যু এবং সবকিছু একটু বোঝার জন্য তারা রেডি করে গেল এবং আলোচনা করে গেল। আপনি সেটি বলছেন খুব ড্যাম শিওরলি, আপনি বলছেন আমি তো আজকে আগেও বলেছি, আপনার সাথেও বলেছি, জি, জি। স্পষ্ট বলেছি। না, আমি বলছি রয়ের চিফের কথা বলছি। তো আমি যদি প্রশ্ন করি যে আহ, যদি কিছু না হয়েই থাকে শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের অথবা ভারতের সঙ্গে বিএনপি সরকারের এই ইস্যুতে কোনো কথা না হয়ে থাকে, তাহলে তারা কেন এত দ্রুত এই বিষয়টি নিয়ে কথা বলতে আসবে উইদাউট এনি রিজন, যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার নিরাপত্তা কি হবে? নাকি আমরা ধরে নেবো যে ভিতরে ভিতরে কিছু ঘটছে? অফকোর্স ঘটছে ভিতরে ভিতরে। সে তো এমনি আসে নাই। একটা র চিফ when he comes here or an ISI chief comes here, ওর তো একটা প্রোটোকল আছে, ওর ভিসার ব্যাপার আছে, এমনি তো আর আসে না। না, বলা হচ্ছে যে কাউন্টারপার্ট সে ডিজিএফআই এর চিফ, সামরিক গোয়েন্দা সংস্থা প্রধান, তাদের সাথে নানান ধরনের কথাবার্তা থাকে, সেই সম্পর্কের ধারাবাহিকতা থেকে তারা এসেছেন। এসপিজি কেন এসেছে? এসপিজির লোকজন কেন আসছে? আর রয়ের কথা বলতে হলে রয়ের চিফ এর তো আসার, হ্যাজ হি মেট দি ডিজিএফআই চিফ? সবার সাথে তো বসেছে সে, আমার মনে হয় ডিজিএফআই এর সাথে বসেছে সে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছে। তাহলে বোঝেন স্বরাষ্ট্রমন্ত্রী কি চা খেতে ডেকেছিলেন রচিফকে? রচিফ তো যখন এসেছে ভিসা চেয়েছে তখন নিশ্চয়ই বলেছে যে সে কেন যাচ্ছে বাংলাদেশে। and I'm sure he must have come on a diplomatic passport, হয়তো ভিসারও প্রয়োজন হবে না, আমি জানি না, ইটস মাই গেস, ইটস মাই হান্ট। আর আর এইখানে 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 তো রয়ের লোকজন আছে, ঢাকায় স্টেশন চিফ আছে না একজন, ইন্ডিয়ান হাই কমিশনে তো দেশ স্টেশন চিফ, তো স্টেশন চিফও তো কথাবার্তা বলতে পারে। বাট ইন্ডিয়া হ্যাজ টেকেন ইট টু দ্য হাইয়েস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স এজেন্সি, হাইয়েস্ট লেভেলে কথা বলছে। ডিজিএফআই ইজ ইউর বিগেস্ট এজেন্সি, ওদের সাথে কথা বলেছে। আর এটা ফাঁকা হলো কেন? যদি সে এসেছে ফর আ ফিউ আওয়ার্স, 24 ঘন্টা বা 36 ঘন্টা, এইটা লিক আউট হলো কেন? এটা ডিক্লারেশন ছিল না, কোনো পক্ষ থেকে কোনো ডিক্লারেশন ছিল না, না ভারত সরকারের পক্ষ থেকে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পরে এটা মিডিয়াতে লিক হওয়ার কারণে এগুলো আলোচনা এসেছে। এখন কেউ যদি একটা র চিফ যদি চেনে জয়েন্টকে, হি ইজ কামিং, এয়ারপোর্ট থেকে এসেছে, পাসপোর্ট দিয়েছে, লিক কে করেছে? ইন্টেলিজেন্সিস লিক করেছে। দিস, এটা তো আপনি জানেন, আপনি তো জার্নালিস্ট, যে কিভাবে জার্নালিস্টকে লিক করা হয় একটি তথ্য, এবং ওইখান থেকে এটা ইয়ে হয়ে যায়। এটা তো ইটস এ ডেলিবারেট লিক, ইটস এ ডেলিবারেট লিক। তাহলে একদিকে রয়ের চিফের ঢাকা সফর এবং আপনার বক্তব্য অনুযায়ী, বা আপনি যদি মনে করে থাকেন যে শেখ হাসিনা ইস্যুতে তারা এসেছে, আবার উল্টো দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক, সেই বৈঠকের যে আচরণ বা অ্যাটমসফিয়ার যেগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো, বা আমরা যে লক্ষণগুলো দেখলাম, এবং পরবর্তী সংবাদ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজও তেমন পজিটিভ ছিল না। আবার দীনেশ ত্রিবেদী আশাবাদিতার জায়গা থেকে বা কূটনৈতিক যে শব্দগুলো সেগুলো ইউজ করেছেন যে দুই প্রধানমন্ত্রী বা দুই রাষ্ট্রনায়ক একসাথে বসা উচিত, এবং সবকিছু মিলিয়ে আবারও বলতে হচ্ছে শেখ হাসিনা ইস্যুই ওখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই বৈঠকের মেসেজটি কি আসলে? এটাই হবে প্রাধান্য। ওর কারণ হচ্ছে যে ওরা যদি কিছু নাও বলে, আপনি তো বলেছেন যে আপনার টেরিটরির থেকে
শেখ হাসিনা এরকম বক্তব্য দিয়েছেন, আর উনাকে, আচ্ছা সেটা যদি নাও বলে থাকেন, এটা তো বলেছেন যে উনাকে এক্সট্রাডাইট করেন, উনাকে পাঠিয়ে দেন বাংলাদেশে, এক্সট্রাডাইট করেন, এটা তো বলেছেন। তাহলে আপনি নিজেই তো শেখ হাসিনার ইস্যু রেজ করেছেন। তা আপনি যদি এতটুকুন বলেন যে এক্সট্রাডাইট করেন উনাকে, আমরা তো বারবার চিঠি দিচ্ছি আপনাকে, হাদির এদেরকে এখানে পাঠান, এক্সট্রাডাইট করেন, ইস্যু তো রেজ করলেন আপনি। তা আপনি যখন ইস্যু রেজ করেছেন, আপনি এতটুকুন বলেছেন, তখন আমি ওকে বাড়িয়ে দিলাম, আমি বললাম যে শেখ হাসিনা যে আসবেন, ওনার সিকিউরিটির কি করবেন, উনি থাকবেন কোথায়, এগুলি আমাদেরকে জানান। ইউ রেজ দ্য ইস্যু। তখন ওরা বলছে যে এটা তো দেখছে আমার আইনি ভাবে ওনাকে এক্সট্রাডাইট করা যায় কিনা। রেজ তো আপনি করলেন। ওয়াই ডিড ইউ রেজ দ্য ইস্যু একটা, ঠিক আছে, ইস্যু একটা, কিন্তু ওয়ে তো দুটো। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে ফিরে আসবেন, আর একটা হচ্ছে সরকার চাইছে প্রত্যর্পণ চুক্তির অধীনে। তাহলে এখন বাধাটি কোথায় হয়ে দাঁড়িয়েছে? ভালো হয়ে দাঁড়িয়েছে বিকজ এক্সট্রাডিশন তো হতে পারে না। আপনি চুক্তিটা পড়তে হবে, চুক্তি পড়ে দেখতে হবে। যারা 2-3 আর্টিকেল, যেখানে পলিটিক্স এর ব্যাপার আছে, তারপর এখানে ডুয়েল ইসের ব্যাপার আছে, যে একই জিনিস থাকতে হবে দুই দেশেই। আপনি একটা মার্ডার হয়েছে, মার্ডার ট্রায়াল হয়েছে, নর্মালি সিআরপিসি সেশনস কোর্টে, ইন্ডিয়াতেও একই অবস্থায় হয়, দেন ইটস ওকে। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে ডুয়াল ইয়েটা, ওদের এখানে তো আইসিটি বলে কিছু নাই। ও আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নর্মাল ট্রায়াল করছেন না। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নো এভিডেন্স অ্যাক্ট ইজ ফলোড। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, সিআরপিসি নাই, দিস থিংস আর নট ফলোড, যেটা নর্মাল সেশনস কোর্টে ফলো করা হয়। হ্যাঁ, তো আপনি এই আইনটাই তো করেছিলেন আরেক কাজের জন্য, ওইটাকে অপব্যবহার করছেন। এখনো হচ্ছে, 2009-তেও অপব্যবহার হয়েছে। আমি এটা বারবার বলি, আমি শুধু এখনকার বলি না, আমি 2009-তে অপব্যবহার হয়েছে, 2024-এ। এই জন্যই বলি যে এইসব করেন না, ফিনিশ দিস, এটা আবার অপব্যবহার হতে পারে। ধরেন যদি দেশে একটা রেভলিউশন হয়ে যায় কোনো ধরনের, আজকে থেকে 6 মাস, 7 মাস, 1 বছরের মধ্যে, তো এটা আবার অপব্যবহার হবে। তখন ওই রেভলিউশনারিরা অপব্যবহার করে আপনাদের বিরুদ্ধে অপব্যবহার করবে। সো বিকজ ইউ আর মিসইউজিং অ্যাবিউজ। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এটা কেন অপব্যবহার হলো? বিকজ 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে। ইট ওয়াজ এ ডেড আইন, ইট ওয়াজ এ ডেড ল, অপব্যবহার করেছেন। আপনার বিরুদ্ধে হচ্ছে, কালকে আজকে যারা আছে ওদের বিরুদ্ধে হতে পারে। আপনাদের যদি জানে যে এই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, জানা সত্ত্বেও চুক্তির আন্ডারে দিতে পারে না, সেটাই আমি সেটাই বলছি যে সরকার তাহলে জানে নিশ্চয়ই, আপনি যেমন বলছেন এই ব্যাখ্যাগুলো তো সরকারও জানে, কিন্তু তারপরেও তারা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাইছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে জনগণকে বেকুফ বানানোর জন্য এটা বলে। আচ্ছা, চুক্তি আছে, চুক্তি আছে, এটা 23 না 25 আর্টিকেলস চুক্তি, এটা সই করেছে, আমি দেখেছি, পড়েছি, এটা সই করেছে আলমগীর সাহেব অ্যাজ হোম মিনিস্টার। জি না, তাহলে এখানে যদি সরকার ডাবল স্ট্যান্ডার্ড বজায় রাখে, ডাবল গেম খেলে থাকে, তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে না? ভারত শেখ হাসিনাকে ওইভাবে ফেরত দিচ্ছে না ঠিকই, ভারত বলছে না আমরা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করি না, আবার শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে সংবাদ সম্মেলনের মানে বিষয়টি আমাদের সামনে এলো, তো এগুলো তো নিশ্চয় ভারত সরকারের অনুমতি ছাড়া নিশ্চয়ই শেখ হাসিনা করতে পারতো না বা করছে না। তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে? ধরেন যদি আমরা ধরেই নেই যে শেখ হাসিনা অনুমতি নিয়ে করেছে, অথবা ওই ক্লাব, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, সরকারের বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে কোনোভাবে অনুমতি নিয়ে করেছে, এন্ড দে হ্যাভ গিভেন অনুমতি। এখন ওই অনুমতি দিয়েছে কেন? ওই অনুমতি দিয়েছে বিকজ শি ইজ দি ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং উনি যেখান থেকে বক্তব্য রাখছেন দ্যাট ইজ দি ক্যাম্প অফিস অফ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি ইন্ডিয়ার পক্ষে রিপ্লাই দিয়ে দিলাম। আমি শেষ প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, আমরা অনুষ্ঠান শেষ করবো। সেটা হচ্ছে যে সমাধানটি কি? যে অবস্থা রয়েছে যে দুই পক্ষই অনর, ভারত বাংলাদেশ, মাঝখানে শেখ হাসিনা ইস্যু, আসলে আপনার ফোরকাস্টিংটা কেমন হতে পারে? কি হতে যাচ্ছে? শেষটা কোথায়?
শেখ হাসিনা ইজ গোইং টু কাম, উনি বাংলাদেশে আসবেন, ডেটও দিয়ে দেবেন উনি, এরপরে উনি ভিডিওতেও আসবেন, এবং উনি উনার হয়তো, আমি তো জানি না, হয়তো উনি ওনার সংগঠনটাকে ঠিক করছেন এই মুহূর্তে নিজে নিজে ডাইরেক্টলি। শি ইজ টকিং মেবি টু। তাহলে ঠিক আছে, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে এভাবে চলতে থাকলে? আচ্ছা, ওয়াই শুড ভারত গিভ আ ড্যাম অ্যাবাউট দিস গভর্নমেন্ট? আপনি ওদের সেভেন সিস্টার, এটা তো কন্টিনিউয়েশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট, সেভেন সিস্টার্স নিয়ে নেবেন, বে অফ বেঙ্গলে কাউকে ঢুকতে দেবেন না। ওরা কেন? ওরা তো এখন যেটা ছিল না, ওরা এখন ইউনুস তো একদম যাতা করে গেছে, এই বেচারা প্রাইম মিনিস্টার হ্যাভ টু সাফার ফর দিস। আপনি দেখেন 3টা গ্যারিসন তারা করেছে। দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসনস, দিজ আর অল অফেন্সিভ গ্যারিসনস। তারপরে আজকে থেকে মাসখানেক আগে তারা জমি কিনেছে, মাস বা 6 সপ্তাহ আগে, ওইখানে তারা রাইডার্স বসাচ্ছে ইন্টেল কালেকশনের জন্য। বর্ডার, on your border they are setting up about 15 intel collection centers. এমনি তো করতেছে না। So there is a reason behind it. আপনি, বিকজ ওরা মনে করে যে 1971 এ ওদের এখানে যে এক ডিভিশন বা হোয়াট এভার আর্মি ওয়াজ হিয়ার, এই ইন্ডিয়ার পক্ষে বলছি না, আমি জাস্ট ফ্যাক্টস অন রেকর্ড যেটা আছে, ওরা এখান থেকে চলে গেছে একটা ব্যক্তির জন্য। ইন্দিরা গান্ধী সরাতে চান নাই, ইন্দিরা গান্ধীকে 2-3 বার বলতে হয়েছে, বিকজ দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং, ওনার যে পার্সোনালিটি এট দ্য টাইম, ওই সময় ওনার যে রেসপেক্ট কমান্ড করতেন বঙ্গবন্ধু, ওই রেসপেক্ট বাংলাদেশে আর কেউ কমান্ড করে নাই। উনি যেটা করতেন 71-এ, এই রেসপেক্টের জন্য যখন ইন্দিরা গান্ধীকে অ্যাটলিস্ট 2 বা 3 বার রিকোয়েস্ট করেছেন, এটা তো সব জায়গায় এসেছে, উনি তুলে নিয়েছেন। কিন্তু আরএসএস এবং এই গভর্নমেন্ট বলেছে দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট ইন্ডিয়া মেড, ওইটা রাখা উচিত ছিল ওইখানে। নাম্বার 2, তৎকালীন রাষ্ট্রপতি জায়েদ সিং, উনিও ওনার বইতে লিখেছেন that was a mistake that the Indians committed by withdrawing.